আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি কি? আগামী জাতীয় সংসদ নির্বাচন কি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে হবে? জুলাই গণ অভ্যুত্থানের পর আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর তারা বিভিন্ন সংস্কার করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং যারা জুলাই অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, তাদের যে 10 দফা দাবি, এর মধ্যে প্রধান একটি দাবি ছিল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। তার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কয়েকটি সংস্কার কমিশন গঠন করেন। এর মধ্যে অন্যতম একটি কমিশন হলো নির্বাচন সংস্কার কমিশন। এই কমিশনে এখন পর্যন্ত যতগুলো প্রস্তাবনা এসেছে তার মধ্যে একটি অন্যতম প্রস্তাবনা ছিল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। তো আমরা আজকে জানব সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন কি এবং আমাদের দেশে আগামী নির্বাচন কি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে কি না। আমাদের বর্তমানে যে নির্বাচন পদ্ধতি আছে সেটি হলো ওয়েস্টমিনিস্টার পদ্ধতি। এই পদ্ধতিতে একটি আসনে যখন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে, ওই প্রার্থীরা যে প্রার্থী সর্বাধিক ভোট পাবে তিনি এমপি হিসাবে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যতই ভোট পাক সেটা আর কোনো মূল্য থাকে না, এর পরবর্তী পর্যায়ে এর কোনো মূল্য থাকে না। যেমন আমরা যদি 2001-এর নির্বাচন এবং 2008-এর নির্বাচনের কথা বলি এবং এটা নিয়ে বিশ্লেষণ করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। 2001-এর নির্বাচনে বিএনপি জয়লাভ করে। বিএনপি 40.41% ভোট পেয়ে জয়লাভ করে এবং তাদের আসন সংখ্যা ছিল 193টি। অন্যদিকে আওয়ামী লীগ তারা 40.02% ভোট পায় এবং তাদের আসন সংখ্যা ছিল 62টি। তো এইখান থেকেই বোঝা যাবে ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সমস্যাটা কি। কারণ দুইটি দলের ভোটের পার্সেন্টেজের পার্থক্য কিন্তু খুব বেশি না। একটি হলো 40.41%, আরেকটি হলো 40.02%, কিন্তু আসনের অনেক পার্থক্য। একটি হলো 193টি আর একটি হলো মাত্র 62টি। এবং বিএনপি সরকার গঠন করে। কিন্তু সেইটা যদি ওয়েস্টমিনিস্টার পদ্ধতি না হয়ে সেটা যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনটি হতো, তাহলে এই 40.41% ভোট পেয়ে বিএনপির আসন সংখ্যা হতো 124টি, আর 40.02% ভোট পেয়ে আওয়ামী লীগের আসন সংখ্যা হতো 120টি, মোটামুটি কাছাকাছি। এবং সেক্ষেত্রে সংখ্যানুপাতিক পদ্ধতিতে বোঝা যাচ্ছে সবগুলো ভোটেরই মূল্যায়ন হয়। এবং আমরা যদি 2008-এর নির্বাচনের কথা চিন্তা করি, এটা আবার বিপরীত চিত্র। সেক্ষেত্রে বিএনপি 33.2% ভোট পেয়ে মাত্র 30টি আসন পায় এবং আওয়ামী লীগ 49% ভোট পেয়ে 230টি আসন পায় এবং আওয়ামী লীগ সরকার গঠন করে। যদি এই নির্বাচনটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতো তাহলে বিএনপি পাইতো 99টি, 30টির জায়গায় 99টি, অনেক পার্থক্য, এবং আওয়ামী লীগ পাইতো 230টির জায়গায় 147টি। এতে আমরা বুঝতে হয়তো পারবো যে সংখ্যানুপাতিক নির্বাচন এবং ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে নির্বাচনের মধ্যে পার্থক্যটা। এখন আমরা আসি, এখন আগামী যে নির্বাচন আসবে এবং এখন যে
নির্বাচনের পদ্ধতি নিয়ে সংস্কার হচ্ছে, এখানে একটা জোরে সোরে একটা দাবি বা একটা প্রস্তাবনা আসছে, যেটা হলো আগামী নির্বাচন যাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয় এবং আগামী নির্বাচনগুলো যাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনগুলো হয়। এর মধ্যে ম্যাক্সিমাম ছোট দলগুলোই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নেতৃবৃন্দ তারাও সংখ্যানুপাতিক নির্বাচনকেই তারা তাদের যে 10 দফা দাবির মধ্যে তারা স্থান দিয়েছেন। এবং বিএনপি, বড় দল বিএনপি এখনও এর পক্ষে বিপক্ষে কোনো মতামত জানায়নি। তো তার ভিত্তিতে আমরা ধরতে পারি আগামী নির্বাচনটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতে পারে। তো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে তার সুবিধাগুলো কি, অথবা সংখ্যানুপাতিক নির্বাচনটা কি, এটা যদি আমরা প্রথমে জানি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আমরা ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে যেমন প্রত্যেকটি আসনে যে প্রার্থী থাকে, এবং যখন ভোটাররা ভোট দেয় দুইটা জিনিস দেখে দেয়, এক হলো প্রতীক, অন্য হলো একজন প্রার্থী থাকে, প্রার্থীর এগেনিস্টে ভোট দেয়। এবং নির্বাচন শেষে যে প্রার্থী বেশি ভোট পাবে ওই আসনে, এই প্রার্থী এমপি হিসাবে জয়যুক্ত হবেন। কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে সেটি এমন হবে না। সারা বাংলাদেশে যে ভোট হবে দলের প্রতীকের উপর ভিত্তি করে। সব আসনে ভোটাররা ভোট দিবে প্রতীক দেখে, এবং ভোট যখন গণনা হবে, গণনা শেষে মোট যে প্রাপ্ত ভোট, এই ভোটের মধ্যে যে দলগুলো কত পার্সেন্ট ভোট পেল এইটা কাউন্ট করা হবে। যদি কোনো দল 0.33% ভোট পায়, তাহলে সে একটি আসনের অধিকারী হবে। তার মানে সে একটি আসনে এমপি হিসাবে তার একজন সদস্যকে পাঠাতে পারবে। যদি আমরা ধরে নিই নির্বাচনটি 300 আসনে যদি নির্বাচনটি হয়, তার মানে কোনো দল যদি 1% ভোট পায়, তাহলে সে 3টি আসন পাবে। তার মানে সে সংসদে 3 জনকে এমপি হিসাবে তার দল থেকে পাঠাতে পারবে। আমাদের দেশে সবচেয়ে বড় দল এখন যদি আমরা বিএনপিকে ধরি, বিএনপি ধরা যাক, বিএনপি 40% ভোট পেল, তাহলে বিএনপি 120টি আসন পাবে। তার মানে 120 জন প্রতিনিধিকে সংসদে এমপি হিসাবে তারা পাঠাতে পারবে। তাহলে আমাদের দেশে যেহেতু যদি ধরি 300 আসনে নির্বাচন, তাহলে 300 আসনে যদি তারা সরকার গঠন করতে চায়, তাহলে তাদের আসন লাগবে 151টি। যদি বিএনপি এমন হয় 120টি আসন পায়, তাহলে তার মানে সে এককভাবে সরকার গঠন করতে পারবে না। তাহলে তাকে অন্য দলগুলোকে সাথে নিয়ে একটি কোয়ালিশন সরকার গঠন করতে হবে। তো সেক্ষেত্রে সে অন্য দলকে নিতে পারবে, নিয়ে কোয়ালিশন সরকার গঠন করতে পারবে। কিন্তু সেখানে তাহলে সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী হয়তো বিএনপি তাদের নিজ দল থেকে দিতে পারবে, কিন্তু যে মন্ত্রীর পদ এইগুলো কিভাবে বন্টন হবে, এইটাও সংখ্যানুপাতিক পদ্ধতিতে বলা আছে। যেহেতু এইখানে 300 আসনে নির্বাচন হবে, এবং আমরা যদি ধরে নিই যে আমাদের সংসদে মন্ত্রীর সংখ্যা হবে 50, তাহলে সেখানে প্রত্যেকটা 6টি আসনের বিপরীতে একটি দল একজন মন্ত্রী হিসাবে একজন প্রতিনিধিকে পাঠাতে পারবেন। এবং যে দল এই যতগুলো আসন পাবে তার পার্সেন্টেজ ভোটের অনুসারে, যদি সেটা প্রত্যেক 6 জন এমপির জন্য একজনকে সে মন্ত্রী হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠাতে পারবেন। তো এতে সুবিধা বা অসুবিধা কি? এই পদ্ধতির সবচেয়ে বড় যে সুবিধা, একটা হলো প্রত্যেক ভোটের মূল্যায়ন হবে, ভোট নষ্ট হবে না। ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে যে নির্বাচিত এমপি হয়ে যায়, জয়লাভ করে এমপি হিসাবে, তার এগেনিস্টে যে প্রার্থী থাকে তার ভোটের আর কোনো মূল্যায়ন থাকে না। কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে, ভোটের পার্সেন্টেজের উপর ভিত্তি করে এমপি হবে। কিন্তু এমপি কিভাবে হবে? এমপি হলো প্রত্যেক দল থেকে নির্বাচনের আগে
তারা একটি লিস্ট পাঠাবে। লিস্ট হলো 300 জনের এমপির একটা লিস্ট পাঠাবে, 1, 2, 3 ক্রম অনুসারে তারা লিস্ট পাঠাবে। ধরা যাক বিএনপি 300 জনের একটি লিস্ট পাঠিয়েছিল নির্বাচনের আগে। সেই লিস্টটা পাঠানোর পর প্রত্যেক দলই এইভাবে লিস্ট পাঠাবে। লিস্ট পাঠানোর পর নির্বাচন কমিশন নীতিমালা অনুসরণ করে কাজ করবে। যদি নীতিমালাতে কোনো কোনো দেশে যেটা ফলো করে, এটা হলো এই লিস্টটা এটা গোপন রাখে, জনসমক্ষে প্রকাশ করে না, কিন্তু কোনো কোনো দেশ আবার জনসমক্ষে প্রকাশ করে। যদি ধরা যাক বিএনপি 300 জনের একটা লিস্ট পাঠিয়েছেন, কিন্তু নির্বাচন শেষে দেখা গেল ওরা 120 জন 20টি আসন পেয়েছেন, 120টি আসন পেয়েছেন। তাহলে তারা তাদের এই লিস্ট থেকে 120 পর্যন্ত যাদের নাম দিয়েছেন টপ 120, তাদেরকে তারা এমপি হিসাবে সংসদে পাঠাতে পারবেন। এবং নির্বাচনটা হবে প্রতীক ভিত্তিক। এখানে কোনো আসনেই কোনো প্রার্থীর কে ওপর ভিত্তি করে কেউ ভোট দেবে না, ভোট দেবে প্রতীকের উপর ভিত্তি করে। সেক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস হবে। সেটা হলো, এক হলো প্রত্যেকটি ভোটের ভ্যালু থাকবে। দ্বিতীয়ত হলো আমাদের দেশে যেটা হয়, এই ভোট নিয়ে বিভিন্ন ধরনের মানামালি, দলাদলি, খুনাখুনি হয় এবং প্রচুর অবৈধ টাকা ছড়াছড়ি হয়। এটা অনেকটা কমে যাবে। হ্যাঁ, কারণ প্রার্থীরা তো জানবে না সে তার দল আদৌ জিতবে কিনা, জিতলে সে এমপি হতে পারবে কিনা। সেই জন্য এই জিনিসগুলো, এই অবৈধ কম্পিটিশন যেটা, মারামারি, কাটাকাটি, দলাদলি, এইগুলো একটু তুলনামূলকভাবে কমে যাবে। দ্বিতীয় এরপরের সুবিধা হলো, এই পদ্ধতিতে যখন কেউ সরকার গঠন করবে, আমাদের দেশের যে ভোটের প্যাটার্ন, তাতে এককভাবে সংখ্যাগরিষ্ঠ হওয়া খুবই কঠিন। সেক্ষেত্রে কোয়ালিশন সরকার গঠন করতে হবে, এবং কোয়ালিশন সরকার হলে সেখানে একটি দল কোয়ালিশন সরকার গঠন করে স্বৈরতান্ত্রিক তার মনোভাব আসা বা স্বৈরশাসক হওয়াটা একটু কঠিন। কারণ আমাদের দেশে যদি আগে যে সংবিধানের নিয়ম ছিল, সেক্ষেত্রে যদি কোনো দল 1/3 তাদের সদস্য সংসদে থাকে, তাহলে তারা যে কোনো বিল পাশ করতে পারে। তার মানে হলো, বিল পাশ করার ক্ষেত্রে যদি 1/3 সংসদ সদস্যের সমর্থন থাকে, তাহলে সেই বিলটি পাশ হয়। তাহলে সেক্ষেত্রে অন্য দলের কোনো সমর্থন লাগে না। সেক্ষেত্রে যে দলটি যে দলটি 1/3 ভোট পেয়ে সংসদে যাবে, সে দলটি তার ইচ্ছামাফিক আইন এবং বিল প্রণয়ন করতে পারে, এবং সে স্বৈরশাসক হওয়া, এই জিনিসটাই তাকে পরবর্তী পর্যায়ে স্বৈরশাসক হতে উদ্বুদ্ধ করে। সো এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই সিস্টেমটা থাকবে না। তো হলো গিয়ে, তবে এখানে কিছু অসুবিধা আছে। যেমন হলো, সেক্ষেত্রে কোনো দল যখন সিদ্ধান্ত নেবে, সেটা কোয়ালিশন সরকার হলে তার সিদ্ধান্ত নেওয়াটা বিল পাশ করা, আইন পাশ করা একটু বিলম্বিত হতে পারে। তারপর দলগুলো, প্রার্থীগুলো যে আগে দলের প্রতি যে ডেডিকেশনটা ছিল, সেইটা তুলনামূলকভাবে কিছু কিছু ক্ষেত্রে কমে যেতে পারে। তারপরেও এইসব দিক বিবেচনা করে, এবং বিশ্বের যেহেতু অধিকাংশ দেশই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করে, তাই আমাদের আগামী নির্বাচনে এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়ার সম্ভাবনাটাই বেশি। আশা করি এইটি আমাদের দেশের জন্য একটি যুগান্তকারী ভূমিকা হবে, এবং দেশের মানুষ এই নতুন পদ্ধতিটিকে সাদরে গ্রহণ করবেন, এবং সামনের দিনগুলোতে একটি নিরপেক্ষ এবং নির্ভেজাল ভোট হবে, এবং দেশের মানুষ আনন্দের সহিত ভোট কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।